এমনি একটা মানে অ্যাসেম্বলিতে একটা বিল আনতে চলেছে বিজেপি, কি বলবেন? ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের নামে নিয়ে আসছে। এই বিলের অবশ্যই আমরা বিরোধিতা করবই, কারণ এক দেশ এক আইন স্লোগান যেটা তুললেও এই দেশে ভিন্ন মতের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন সমাজের, ভিন্ন ভাষার মানুষ বসবাস করে। এই দেশে একটা মহত্ব, ঐতিহ্য। সারা পৃথিবী জুড়ে যত না ভাষাভাষী আছে আমাদের ভারতবর্ষে দেখতে গেলে কোনো অংশ কম নয়। যে চাপিয়ে দেওয়ার যে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, মানে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিরোধিতা করব, কারণ এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে যদি নিয়ে আসে তাহলে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 29 পর্যন্ত আক্রান্ত হবে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের আলাদা আলাদা যে রিলিজিয়াস যে ধর্মকর্ম করা থেকে শুরু করে ধর্মীয় যে অনুশাসন, সেখানে অনেকটাই ব্যাঘাত হবে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের, দেখুন, অলরেডি আমি কালকে ইউসিসি কে নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি একটা ক্লিয়ার ইমেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। বেশ কিছু নেতার নাম নিয়ে বলেছিলাম যে ওনারা হাতে ড্রাফট পাননি, কিন্তু বিরোধ অলরেডি করবেন। তার মধ্যে অন্যতম ছিলেন ফেরাদ হাকিম, অন্যতম তো রয়েছেন হুমায়ুন কবির। তিনি অলরেডি স্যাটা ভাঙা মার দেবো এইসব শুরু করে দিয়েছেন মুর্শিদাবাদে। শুধু তাই নয়, যে নেতা মন্ত্রীরা কেটে পড়েছেন ওনারাও কামব্যাক করার জন্য ধর্মের সুরসুরি দিয়ে পার্টিকুলার সম্প্রদায়কে উস্কে এই মুদ্দাকে, অর্থাৎ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডকে সামনে রেখে আন্দোলন করার চেষ্টা আমাদের রাজ্যে করবে। তার মধ্যে অন্যতম মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। তো এটা জানতাম, কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ, যারা সব সময় তাদের ধর্মের হিতে ভেবে তাদের মানুষের মধ্যে মানে যে ভুল বিষয়গুলিকে রয়েছে সেগুলোকে বারবার লজিক্যাল ভাষা এবং শব্দের মাধ্যমে চেষ্টা করেছেন শুধরে দেওয়ার। তো আমি ভেবেছিলাম যে ইউসিসি সেটাকে নিয়ে নওশাদ সিদ্দিকীর মতো নেতারা, ওনারা নিশ্চয়ই তাদের সমাজের মানুষকে বোঝাবেন যে এটা আমাদের দেশের হিতে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু এ কি, জল তো উল্টো দিকে বইছে। এখানে আমার একটা ডক্ট্রিনের কথা মনে পড়ে, যেখানে বলা রয়েছিল, মানে একটা ডক্ট্রিন রয়েছে, এটা আমি বলছি না, যেখানে বলা রয়েছে যে আ পারসন ক্যানট অ্যাকসেপ্ট দ্য বেনিফিট অ্যান্ড রিজেক্ট দ্য বার্ডেন। আপনার হিতে, আপনার স্বার্থের জন্য যেটা আপনার প্রয়োজন আপনি সেটুকুটা নেবেন, কিন্তু খারাপটা নেবেন না। আপনি প্রেম করবেন, কিন্তু প্রেম করবেন আপনার পার্টনারের ভালো দিকটা নেবেন, কিন্তু খারাপটা নেবেন না। এটা তো হতে পারে না। সংবিধানকে সম্মান করেন, বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন, সংবিধান খতরে মে হ্যাঁ বলতে পারেন, সংবিধানের উচ্চারণ নিয়ে বলছেন আর্টিকেল 25 to 29 পর্যন্ত ভায়োলেট হচ্ছে, কিন্তু সেই সংবিধানের আর্টিকেল 44 এর কথা কেন মনে পড়ছে না, যেখানে বাবা সাহেব আম্বেদকর নিজে বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর এটা লাগু করা একটা সরকারের দায়িত্ব। এক ফ্যামিলিতে ছেলের জন্য এক নিয়ম, মেয়ের জন্য আরেক নিয়ম, এইভাবে চলতে পারে না। সংবেদনশীল বিষয়, আরে ভাই সংবেদনশীল বিষয় তো রাম মন্দিরও ছিল, সংবেদনশীল বিষয় তো আর্টিকেল 370 এবং 35A ছিল, সরেছে না। বিষয়ে সংবেদনশীল বলে হাতই দেব না, আন্দোলন হয়ে যেতে পারে বলে ছবই না, এটা তো সলিউশন নয়। নওশাদ সিদ্দিকীর মতো নেতার কাছে এটা এক্সপেকটেশন আমাদের ছিল না। সুপ্রিম কোর্টের জাজমেন্টকে রেসপেক্ট দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অলরেডি বলেছিলেন যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেম ভাবে সংবিধান পর্যন্ত বলছে যে কতটা ইম্পর্টেন্ট। তারপরেও নওশাদ সিদ্দিকীর মতো নেতারা যখন এটাকে নিয়ে বলতে শুরু করেছেন নেগেটিভ ভাবে যে ধর্মের প্র্যাকটিসে নাকি হস্তক্ষেপ হবে না, আমি বলছি আপনাদেরকে যে পার্টিকুলার ধর্মের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ইবাদতে কোনো রকম হস্তক্ষেপ ইউসিসি করবে না। আপনারা নামাজ, রোজা, হজ, কুরবানি, মসজিদের যে কোনো ধর্মীয় ইবাদত যেটা মুসলিম সম্প্রদায়ের লোক করে থাকেন, সেখানে কোনো রকম হস্তক্ষেপ ইউসিসি করবে না। তারপরেও আপনাদের মতো বুদ্ধিজীবী নেতারা যদি এরকম ভাবে ঘুরে যান, তাহলে সমাজকে সুস্থ দিকে বা সমাজকে ভালো দিকে কারা নিয়ে যাবে, এখান থেকে কোয়েশ্চেন ওঠে। আর তার পাশাপাশি এটাও বলবো আমি যে কালীঘাট থেকে এটা এক্সপেক্টেড ছিল। দেখুন, কালীঘাটের আজকে যে ধারাসায়ী পরিস্থিতি দেখছেন, তার মেন এবং প্রধান কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি পরিবর্তন করতে পারেননি। ওনার দলের মধ্যে নেতা মন্ত্রীদেরকে চোর দেখেছেন, ডাকাত দেখেছেন, ওনার চোখে ধরা পড়েছে যে এরা চুরি করছে, এরা ডাকাতি করছে, এদের জন্য আমাদের দলের মান সম্মান যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সম্মান হানি হচ্ছে। জানার পরেও মমতা ব্যানার্জি
নরেন্দ্র মোদীর মতো পদক্ষেপ নিতে পারেননি। এই কারণেই আমি বারবার বলি এবং আজও উঁচু গলায় বলবো যে নরেন্দ্র মোদী মতো হতে গেলে মমতা ব্যানার্জির মতো নেত্রীকে 10 বার জন্ম নিতে হবে। নরেন্দ্র মোদী যিনি 2029-এ আদৌ প্রধানমন্ত্রী মুখ থাকবেন কি থাকবেন না, ওনার বয়স হয়েছে, উনি ছেড়ে দেবেন কি দেবেন না সেটা উনি ঠিক জানেন, কিন্তু উনি মানুষের নার্ভস বুঝেন। উনি মানুষের নার্ভস বোঝেন। সেই কারণে ককরোচ জনতা পার্টিকে আমরা হাসির ছলে নিচ্ছি, আমরা হাসছি, আমাদের মনেই নেই যে তারা কি বিরোধ করছে, কিন্তু নরেন্দ্র মোদী হালকাতে নেননি। নিট কেলেঙ্কারি নিয়ে যে বারবার ধর্মেন্দ্র প্রধানের ওপর আঙুল তোলা হচ্ছে, বিষয়টাকেও হালকাভাবে নেননি। সেই কারণেই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য রয়েছে, কারণ বিজেপির এক একটা নীতি যা আমি আপনাদের সামনে এবার বলতে যাব, সেগুলি দেখায় যে ভবিষ্যতে টিকে থাকার জন্য তারা কিভাবে লড়াই করছে। প্রথম আমি জানাবো যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে কি কি বিস্তার এবং পরিবর্তন হতে পারে। আমার কাছে রয়েছে লিস্ট, আমি আপনাদের সামনে সেই তালিকা তুলে ধরবো এবং তার পাশাপাশি আরেকটি বড় খবর দেব, সেটি হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চেঞ্জ হতে চলেছেন। অর্থাৎ মোদির ক্যাবিনেটে থাকতে গেলে পারফরমেন্স দিতে হবে, ফেল করলে আপনাকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা নরেন্দ্র মোদী রাখেন। শুধু তাই নয়, সব থেকে আরো বড় খবর দেব যে যোগী আদিত্যনাথ এবার ওনার যোগ্য সম্মান পেতে চলেছেন এবং টপ লিডারশিপের একজন সদস্য হতে চলেছেন। পার্লামেন্টারি বোর্ডের একজন সদস্য যোগী আদিত্যনাথ হতে চলেছেন। এটাও এখান থেকে বোঝার আছে যে যারা বিজেপিতে থেকে হাত পা ছড়ে এবং ভাবে যে কি হবে কি হবে, তাদের জন্য বিজেপি নয়। বিজেপি করতে গেলে ধৈর্য রাখতে হবে। তারই উদাহরণ হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং ওনার ট্যালেন্ট, যাকে সাপ্রেস করা যায়নি। এবং আজ তিনি এত ঝামেলা অশান্তি, জানেন আপনারা যে দিল্লির সাথে একটা কনফ্লিক্ট ছিল, না হলে 4.5 বছর পর্যন্ত স্থায়ী ডিজিপি নিয়োগ হয়নি উত্তরপ্রদেশে। তারপরেও যোগী আদিত্যনাথ নিজের জায়গা ধরে রেখে আজ সেই যোগ্য সম্মানটি পাচ্ছেন। যোগ্য সম্মান তো এমন যে সুপ্রিম লিডারদের মধ্যে একজন সদস্য হতে চলেছেন যোগী আদিত্যনাথ। ওনাকে আনা হচ্ছে পার্লামেন্টারি বোর্ডের সদস্য করে, যেখানে একের পর এক সিদ্ধান্ত, টপ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সদস্য হিসেবে যোগী আদিত্যনাথ আসছেন। এবং আরো বড় খবর আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে বিজেপির সংগঠনেও বড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ বেশ বড় বড় খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথমেই শুরু করব আমি ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে, যে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সেই জায়গায় অন্য